দীর্ঘ নির্বাসন শেষে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন জনাব তারেক রহমান। তাকে স্বাগতম জানানোর জন্য দলমত নির্বিশেষে মানুষ রাজপথে এসে ভিড় জমায়। বিমানবন্দর থেকে শুরু করে রাজপথ লাখো মানুষের স্লোগানে কম্পিত হয় আকাশ বাতাস। কিন্তু এই বাঁধ ভাঙা আনন্দের আড়ালে সবচেয়ে আতঙ্কজনক বিষয়টি হলো চরম মৃত্যু ঝুঁকিতে আছেন জনাব তারেক রহমান। গোয়েন্দাদের কপালে তখন ছিল গভীর চিন্তার ভাঁজ, কারণ তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে যে তারেক রহমানের উপর যে কোনো সময় যে কোনো বড় ধরনের হামলা হতে পারে। তাকে যখন জনসম্মুখে আনা হয় তখন তিনি ছিলেন লাল রঙের একটি বিশেষ বুলেট প্রুফ বাসে, কিন্তু বাইরে ছিল অনিয়ন্ত্রিত জনস্রোত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন লাখো মানুষের এই ভিড় ভেদ করে নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের যে কোনো বাহিনীর জন্য এক দুঃসাধ্য কাজ। আর ঠিক এই সুযোগটাই নিতে চাইছে ঘাতক চক্র। দেশি এবং বিদেশি চক্র তাকে সরিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভয়ের কারণ শুধু তারেক রহমান নন, গোয়েন্দা রিপোর্ট বলছে একটি ভয়াবহ হিট লিস্ট বা মৃত্যু তালিকা তৈরি করেছে দুর্বৃত্তরা। অবাক করা বিষয় হলো এ তালিকায় নাম আছে বাংলাদেশের আরও ১২৭ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির হত্যাকাণ্ড ছিল এ পরিকল্পনারই একটি ট্রেলার মাত্র। এ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনৈতিক নেতারা কতটা অরক্ষিত। এ তালিকায় কোনো নির্দিষ্ট দলের লোক নেই। আছেন ছাত্র জনতার বিপ্লবের নায়করা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন। আছেন জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের ভিপি নূর, ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং কর্নেল অলি আহমেদের মতো জাতীয় নেতারা। এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও নাম রয়েছে এই মৃত্যু তালিকায়। গোয়েন্দা সূত্র বলছে জাতীয় নির্বাচনের আগে বা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের মাঠে নামানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার অবশ্য বসে নেই। তারেক রহমানের নিরাপত্তায় রেড, ইয়েলো এবং হোয়াইট এই ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অর্থাৎ পোশাকধারী পুলিশের চেয়েও বেশি সক্রিয় সাদা পোশাকের গোয়েন্দারা। ইতিমধ্যে ২০ জন হাই প্রোফাইল নেতাকে গানম্যান অস্ত্র রাখার বিশেষ অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনেকেই নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছে এবং অস্ত্রের লাইসেন্সের আবেদন করেছে। মেহেরপুর থেকে গোপালগঞ্জ, পাবনা থেকে ঢাকা, সব এলাকার সম্ভাব্য প্রার্থীরাই এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লজিস্টিক সাপোর্ট। যেসব নেতার ব্যক্তিগত গাড়ি নেই, যারা রিক্সা বা সাধারণ পরিবহনে চলাফেরা করেন, তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে পুলিশের সদর দপ্তরেও চলছে দফায় দফায় বৈঠক। এসব সংখ্যা হুমকি আর মৃত্যুর ঝুঁকি তোয়াক্কা না করে আজ জনতার মহাসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান যে ভাষণ দিলেন তা ছিল এক কথায় ঐতিহাসিক। তার আজকের বক্তব্যের মূল সুর ছিল প্রতিশোধ নয় বরং দেশ গড়ার প্রত্যয়। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই বলেন, আমি ফিরে এসেছি কোনো শাসক হতে নয়, আপনাদের সেবক হতে। গত ১৭ বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক কিছুই হারিয়েছি, কিন্তু আমি আপনাদের বলতে চাই আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। দেশকে গড়তে হলে এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, তার পেছনে কারিগর হলেন আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ জনতা, যারা বুকের তাজা রক্ত ঢেলে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। তাদেরই এই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। আগামী বাংলাদেশ হবে এই তরুণদের স্বপ্নের বাংলাদেশ। খুব স্পষ্ট ভাষায় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, মনে রাখবেন, আমরা যদি সেই পুরনো সহিংসতার পথে হাঁটি তবে আমাদের আর তাদের মধ্যে কোনো বিশেষ পার্থক্য থাকবে না। কোনো প্রকার দখলবাজি, চাঁদাবাজি বা অরাজকতা আমি বরদাস্ত করব না। জনাব তারেক রহমান তার ভাষণে আরও বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই যেখানে দিনের ভোট দিনেই হবে এবং জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে নির্ভয়ে নির্বাচন করতে পারবে। কোনো রাতের ভোট বা ডামি নির্বাচন আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিদেশি ঋণের বোঝা নয়, আমরা চাই স্বনির্ভর অর্থনীতি। কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাবে, শ্রমিক তার গ্রামের মর্যাদা পাবে এবং বেকার যুবকদের কর্মসংস্থান হবে। এটাই আমার একমাত্র ভিশন। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমরা ক্ষমতায় যাই তবে দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ। বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে তারেক রহমানের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। তিনি স্মরণ করেন ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র উসমান হাদিকে। লাখো জনতার সামনে তিনি হাদির নাম উচ্চারণ করতেই পুরো সমাবেশস্থলে নেমে আসে পিনপতন নীরবতা। শহীদ উসমানকে নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান আবেগজড়িত কণ্ঠে বলেন, উসমান হাদি কোনো সাধারণ নাম নয়,
সে আমাদের চেতনার বাতিঘর। তাকে হত্যা করে ওরা ভেবেছিল আমাদের থামিয়ে দিবে, আমাদের ভয় দেখাবে, কিন্তু ওরা জানে না হাদির রক্ত আমাদের ধমনীতে এখন বারুদ হয়ে জ্বলছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ হাদির এক ফোঁটা রক্তও আমরা বৃথা যেতে দেব না। যারা অন্ধকারের মধ্যে কাপুরুষের মতো হাদিকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। হাদির মায়ের চোখের পানি আর তার সতীর্থদের হাহাকার এই স্বৈরাচারী দোসরদের পতনের কারণ হবে। উসমান হাদি মরে নাই, সে বেঁচে থাকবে আমাদের প্রতিটি সংগ্রামে, প্রতিটি স্লোগানে। তিনি আরো বলেন, হাদির মতো হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ। তাই তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর তারেক রহমানের এই ফিরে আসা এবং আজকের এই দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। একদিকে তাকে ঘিরে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, অন্যদিকে তাকে হত্যার ষড়যন্ত্র। এ দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি কি পারবেন দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে? প্রশাসন কি পারবে এই 127 জন নেতা সহ তারেক রহমানের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে, নাকি ঘাতক চক্র তাদের নীল নকশা বাস্তবায়ন করবে? আপনাদের কি মনে হয়, তারেক রহমানের আজকের বক্তব্য কি দেশের রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে পারবে? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আজকের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে। শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব।